আসসালামু আলাইকুম। পাঠ করছি অনার্স চতুর্থ বর্ষের মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প সমুদ্রের স্বাদ। সমুদ্র দেখিবার স্বাদটা নীলার ছোটবেলার। কিছুদিন স্কুলে পড়িয়াছিল, ভূগোলে পৃথিবীর স্থলভাগ আর জলভাগের সংক্ষিপ্ত বিবরণ আছে, কিন্তু তার অনেক আগে হতেই নীলা জানিত পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। 7 বছর বয়সে বাবার মুখে খবরটা শুনিয়া কি আশ্চর্যই সে হইয়াছিল। এ কি সম্ভব? কই, সে তো রেলে চাপিয়া কত দূর দেশে ঘুরিয়া আসিয়াছে। মামাবাড়ি যাইতে সকালবেলা রেলে উঠিয়া সে রাত্রিবেলা পর্যন্ত ক্রমাগত হু হু করিয়া ছুটিয়া চলিতে হয়, কিন্তু নদী নালা খাল বিল ছাড়া জল তো তার চোখে পড়ে নাই। চারিদিকে মাঠ, মাঠে মাঝে মাঝে জঙ্গল, আকাশ পর্যন্ত শুধু মাটি আর গাছপালা। তারপর কত ভাবে, কত উপলক্ষে ছাপার অক্ষর, মুখের কথা আর স্বপ্নের বাহনে সমুদ্র তার কাছে আসিয়াছে। বলাইদের বাড়ির সকলে পুরী গিয়া কেবল সমুদ্র দেখা নয়, সমুদ্রে স্নান করিয়া আসিল। কলিকাতায় সাহেব কাকার ছেলে বিনুতা বিলাত গেল, সমুদ্রের বুকেই নাকি তার কাটিয়া গেল অনেকগুলি দিন। সমুদ্রের জল মেঘ হইয়া নাকি বৃষ্টি নামে। মাছ তরকারিতে যে নুন দেয়া হয় আর থালার পাশে একটুখানি যে নুন দিয়ে মা দুবেলা ভাত বাড়িয়ে দেন, সে নুন নাকি তৈরি হয় সমুদ্রের জল শুকাইয়া। সারাদিন গরমে ছটফট করিবার পর সন্ধ্যাবেলা যে ফুরফুরে বাতাস গায়ে লাগানোর জন্য তারা ছাদে গিয়ে বসে, সে বাতাস নাকি আসে সমুদ্র হইতে। সমুদ্র বুঝি দক্ষিণ দিকে বাবা? চারিদিকে সমুদ্র আছে। দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, আমাদের খুব কাছে। ঠিক, ম্যাপে তাই আঁকা আছে, কিন্তু চারিদিকে সমুদ্র। উত্তর দিকে তো হিমালয় পর্বত, তারপর তিব্বত আর চীন। ম্যাপটা এবার ভালো করিয়া দেখিতে হইবে। আমায় সমুদ্র দেখাবে বাবা? বাবা অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবারও দিলেন। সমুদ্র দেখার আর হাঙ্গামা কি? একবার তীর্থ করিতে পুরীধামে গেলেই হইল। সুবিধা মতো একবার বোধ হয় যাইতেও হইবে। নীলার মার অনেক দিনের শখ, কিন্তু কেরানির স্ত্রীর সহজ ছেলে মেয়ে সহজে মিটতে চায়, থাকিয়া যায় অনেক কষ্টে মরিয়া হইয়া একটা বিশেষ উপলক্ষে স্ত্রীর সাধনা যদি মেটানো সঙ্গে নিলে মেয়েদের সাথ অপূর্ণই থেকে যায়। ভাই বোনদের দেখাশোনাই বা করিবে কি? সময়ে যে নীলাকে সঙ্গে না নেওয়ার ছেলে মেয়েদের কি সঙ্গে নিয়ে চলে? বিয়ের চোখে মেয়ে ছাড়া সকলকে সঙ্গে যাবার ভরসা মানায় না। বিয়ের চোখে মেয়ে কিন্তু বিয়ের অযোগ্য অবুঝ মেয়ের মতো কাঁদিয়াকে সঙ্গে না নেওয়ার আরো কারণ আছে। কয়েকদিন চোখের জলে নোনতা স্বাদ ছাড়া মেয়ে নিয়ে ওই হট্টগোলের মধ্যে যাবার ভরসা আমার নেই। মা বাবা বিয়ের চোখে মেয়ে ফিরে আসে, অযোগ্য হাসি মুখে তাদের অভ্যর্থনা করিবে, তীর্থযাত্রার গল্প শুনিবার জন্য ব্যাকুল হইয়া উঠিবে। চোখের জলে নোনতা স্বাদ ছাড়া জিভ ভাসাইয়া দিল, ভুলিয়া গেল অন্য সমুদ্রে চান করেছো বাবা? মা বাবা তীর্থ সারিয়া ফিরিয়া আসিলে ঘরে পা দিয়েছে, তাদের অভ্যর্থনা করিবে। বসিয়া বলিলেন, তীর্থযাত্রার গল্প শুনিবার জন্য ব্যাকুল হইয়া উঠিবে। জিরিয়ে নেই, একটি প্রশ্ন করিয়া নীলা কাঁদিয়া ভাসাইয়া দিল। বলিবেন, কি প্রয়োজন আছে বলিবার? চান করেছো বাবা? কি সমুদ্র পুরীর স্নানের বর্ণনা শুনে পা দিয়েছেন। নীলার বাবা বসিয়া বলাইদের বাড়ির তিনতলার ছাদে উঠিয়া চারিদিকে যেমন আকাশ জিরিয়ে নেই, সবকিছুই বলবো। কি বলিবেন? কি প্রয়োজন আছে বলিবার? নীলা কি সমুদ্র পুরীর স্নানের বর্ণনা শোনে নাই? বলাইদের বাড়ির তিনতলার ছাদে উঠিয়া চারিদিকে যেমন আকাশ পর্যন্ত ছড়ানো স্থির অনর রাশি রাশি বাড়ি দেখতে পায়, তেমনি সীমাহীন জলরাশিতে বাড়ির সমান উঁচু ঢেউ উঠিতেছে নামিতেছে, আর তীরের কাছে বালির ওপর আছড়াইয়া পড়িয়া সাদা ফেনা হইয়া যাইতেছে। এ কল্পনায় কোথাও কি এতটুকু বাকি আছে নীলার? কেবল চোখে দেখা হইল না, এই যা। বাপের আদুরে মেয়ে সে, অন্তত সকলে তাই বলে। তার সমুদ্র দেখা হইল না, কিন্তু বাপ তার সমুদ্র দেখিয়া স্নান করিয়া ফিরিয়া আসিল। নীলা তাই কাঁদিয়া ফেলিল। বাবা তাড়াতাড়ি আবার প্রতিজ্ঞা করিলেন, পূজার সময় যেমন করে পারি তোকে সমুদ্র দেখিয়ে আনবো নীলা। ধার করতে হলে তাও করব, কাঁদিস নে নীলা। সারা রাত গাড়িতে ঘুমাতে পাইনি, দোহাই তোর, কাঁদিস নে। সমুদ্র দেখাইয়া আনিবার বদলে পূজার সময় নীলাকে কাঁদাইয়া তিনি স্বর্গে চলিয়া গেলেন। বলাই বাহুল্য যে এবার সমুদ্র দেখা হইল না বলিয়া নীলা কাঁদিয়া কাঁদিয়া চোখ ফুলাইয়া চোখের জলে নোনতা স্বাদে আর সব কিছুর স্বাদ ডুবাইয়া দিল না। কাঁদিল সে বাপের শোকেই। কেবল সে একা নয়, বাড়ির সকলেই কাঁদিল।
কিছুদিনের জন্য মনে হইল একটা মানুষ, বিশেষ অবস্থায়, বিশেষ বয়সের বিশেষ একটা মানুষ চিরদিনের জন্য নীলার মনের সমুদ্রের মতো দুর্বোধ্য ও রহস্যময় একটা সীমাহীন কিছুর অপারে চলিয়া গেলে সংসারে মানুষের কান্না ছাড়া আর কিছুই করিবার থাকে না। ছেলেবেলা হইতে আরও কতবার নীলা কাঁদিয়াছে, বাড়ির শাসনে কাঁদিয়াছে, অভিমানে কাঁদিয়াছে, খেলার সাথীর সঙ্গে সংঘর্ষ হওয়ায় কাঁদিয়াছে, পেটের ব্যথায় পোড়ার যাতনায় কাঁদিয়াছে, সমুদ্র দেখার স্বাদ না মেটাই কাঁদিয়াছে। অকারণেও সে 2-4 বার কাঁদে নাই এমন নয়। এমন কষ্ট হয় কাঁদিতে, দেহের কষ্ট, মনের কষ্ট, শরীরটা যেন ভারী হইয়া যায়। জ্বর হওয়ার মতো সর্বাঙ্গে অস্বস্তিকর ভোঁতা টনটনে যাতনা বোধ হয়। চিন্তার জগৎটা যেন বর্ষাকালের আকাশের মতো ঝাপসা হইয়া যায়। একটা চিরস্থায়ী ভেজা স্যাঁতসেঁতে ভাব থমথম করিতে থাকে। শরীর ও মন দুরকম কষ্টের আবার স্বাদ আছে, বিচিত্রহীন আলুনি ও কড়া নোনতা স্বাদ। স্বাদটা অনুভব করিবার সময় নীলার লাগে একরকম, আবার কল্পনা করিবার সময় লাগে অন্যরকম, রক্তের স্বাদের মতো। ছুরি দিয়া পেন্সিল কাটিতে, বটি দিয়া তরকারি কুটিতে, কোনো কিছু দিয়ে টিনের মুখ খুলিতে, নিজের অথবা ভাইদের আঙুল কাটিয়া গেলে তার প্রচলিত চিকিৎসা ব্যবস্থা অনুসারে নীলা কাটা স্থানে মুখ দিয়ে চুষিতে আরম্ভ করে। রক্তের স্বাদ তার জানা আছে। নীলার বাবার মৃত্যুর পর সকলে মামাবাড়ি গেল। বিয়ের যোগ্য মেয়েকে সঙ্গে করিয়া অত দূরে মফস্বলের ছোট শহরে যাওয়ার ইচ্ছা নীলার মার ছিল না। তিনি বলেছিলেন, আর কটা মাস থেকে মেয়েটার বিয়ে দিয়ে গেলে হতো না দাদা? একটা ছোটোখাটো বাড়ি ঠিক করে নিয়ে। মেজো মামা বলিলেন, মাথা খারাপ নাকি তোর? অরক্ষণীয়া নাকি মেয়ে তোর? বাপ মরেছে 1 বছর কাটুক না। ও বলিয়া নীলার মা চুপ করিয়া গেলেন। কেবল তাই নয়, শহরে তাদের দেখাশোনা করিবে কে, খরচ চালাইবে কে? মামারা তো রাজা নন, সুতরাং সকলে মামাবাড়ি চলিয়া গেল। সকালে গাড়িতে উঠিয়া অনেক রাত্রি পর্যন্ত হু হু করিয়া চলিলে সেখানে পৌঁছানো যায়। স্থানটির পরিবর্তন হয় নাই। অনেক কালের ভাঙা ঘাটওয়ালা পানাভরা পুকুরটার দক্ষিণে ছোট আমগাছটির কাছে নীলার 2 মামার বাড়িখানাও পরিবর্তন হয় নাই। কেবল মামারা, মামিরা আর মামাতো ভাই বোনেরা এবার কেমন যেন বদলাইয়া গেছে। কোথায় সেই মামার বাড়ির আদর, সকলের আনন্দ গদগদ ভাব, অফুরন্ত উৎসব? এবার তো একবারও কেউ বলিল না, এটা খাও ওটা খাও। তার বাবার জন্য কাঁদা কাটা শেষ করিয়া ফেলিবার পরেও তো বলিল না, একটু কাঁদিবে নাকি নীলা? বাবার জন্য মাঝে মাঝে যেটুকু কাঁদে, তারও উপরে মামাবাড়ির অনাদর অবহেলার জন্য একটু বেশি রকম কান্না। কিছুকাল কাটিবার পর এ বিষয়ে ভাবিয়া কিছু ঠিক করিবার প্রয়োজনটা মিটিয়া গেল। আপনা হইতেই যথেষ্ট কাঁদিতে হইল নীলাকে। ছেঁড়া ময়লা কাপড় তো নীলা জীবনে কখনো পরে নাই, গোবর দিয়ে ঘর লেপে নাই, পানা পুকুরে বাসন মাজে নাই, কলসি কাখে জল আনে নাই, বিছানা তোলা, মশলা বাটা, রান্না করা লইয়া দিন কাটায় নাই, এমন ভয়ানক ভয়ানক খারাপ কথার বকুনিও শোনে নাই। হাই, একটু ভালো জিনিস পর্যন্ত সে খাইতে পায় না। এমনি তার শরীরের নাকি এমন পুষ্টি হইয়াছে যে কোনো ভদ্রলোকের মেয়ের যা হয় না, হওয়া উচিত নয়, কিন্তু তারই না হয় অভদ্র রকমের দেহের পুষ্টি হইয়াছে। তার ভাই বোনেরা তো রোগা, মামাতো ভাই বোনদের সঙ্গে ওরাও একটু দুধ পায় না কেন? পিঠা পায়েসের ভাগটা ওদের এত কম হয় কেন? এমন ভিখারির ছেলের মতো বেশ করিয়া তার ভাই দুটিকে স্কুলে যাইতে হয় কেন? মামাদের জন্য ভাইরা যে তার দুপুরবেলা খাইতে পাইতেছে, স্কুলে পড়িতে পারিতেছে, এটা নীলার খেয়ালও থাকে না। মামাতো ভাই বোনদের সঙ্গে নিজের ভাই বোনের আহার বিহারের স্বাভাবিক পার্থক্যটা তাকে কেবলই কাঁদায়। বড় মামি বলেন, বরস্ত শীতকাদনের মেয়ে তোমার ঠাকুরঝি। মেজো মামি বলেন, আদর দিয়ে দিয়ে মেয়ের মাথাটি খেয়েছ একেবারে। নীলার মা বলেন, দাও না তোমরা একটা ওর গতি করে, মেয়ে যে দিন দিন কেমন তর হয়ে যাচ্ছে। পাত্র খোঁজা হইতে থাকে আর নীলা ভাবিতে থাকে, বিবাহ হইয়া গেলে সে আবার শহরের সেই বাড়ির মতো একটা বাড়িতে গিয়ে থাকিতে পারিবে, সকলের আদর যত্ন জুটিবে, অবসর সময়ে বলাইদের মতো কোনো প্রতিবেশীর 3 তলা ছাদে উঠিয়া চারিদিকে বাড়ির সমুদ্র দেখিতে পারিবে,
বলাইদের মতো কারো কাছে সমুদ্রের গল্প শোনা চলিবে? ইতিমধ্যে ম্যালেরিয়ায় ভুগিতে ভুগিতে নীলার একটি ভাই মরিয়া গেল। নীলার মা কি একটা অজানা অসুখে ভুগিতে ভুগিতে শয্যা গ্রহণ করিলেন। বড় মামার মেজ মেয়ে সন্তান প্রসব করিতে বাপের বাড়ি আসিয়া একখানা চিঠির আঘাতে একেবারে বিধবা হইয়া গেলেন। পানা ভরা পুকুরটার অপর দিকের বাড়িতেও একটি মেয়ে আরও আগে সন্তান জন্ম দিতে বাপের বাড়ি আসিয়াছিল। একদিন রাতভর চেঁচাইয়া সে নিজেই মরিয়া গেল। আমবাগানের ওপারে ৮-১০খানা বাড়ি লইয়া যে পাড়া, সেখানেও ১৫ দিন আগে পিছে দুটি বাড়ি হইতে বিনাইয়া বিনাইয়া শোকের কান্না আসিতে লাগিল। তারপর একদিন অনাদি নামে সদর হাসপাতালের এক কম্পাউন্ডারের সঙ্গে নীলার বিবাহ হইয়া গেল। সমস্ত অবস্থা বিবেচনা করিয়া সকলেই এরকম স্থির করিলেন যে ধরিতে গেলে নীলার বিবাহটা মোটামুটি ভালোই হইয়াছে বলা যায়। মেয়ের তুলনায় ছেলের চেহারাই কেবল একটু যা বেমানান হইয়াছে। কচি ডাল ভাঙিয়া ফেলিলে শুকাইয়া যেমন হয়, কতকটা সেই রকম শুষ্ক ও শীর্ণ চেহারা অনাদির। ব্রণের দাগ ভরা মুখের চামড়া কেমন মরা মরা, চোখ দুটি নিষ্প্রভ, দাঁতগুলি খারাপ। এদিকে মামা বাড়ির অনাদর অবহেলা সহিয়া এবং বাবা ও ছোট ভাইদের জন্য কাঁদিয়াও নীলার চেহারাটি বেশ একটু জমকালো ছিল। একটু অতিরিক্ত পরিপাট্য ছিল তার নিটোল অঙ্গ প্রত্যঙ্গগুলির গঠন বিন্যাস। কিছু বলিবার নাই, কিছু করিবার নাই, মুখ বুঝিয়া সব মানিয়া লইতে হইল নীলার। বিশেষ আর এমন কি পরিবর্তন হইয়াছে জীবনের? কেবল করিতে হয় অজানা লোকের মধ্যে, যাদের কথাবার্তা চালচলন নীলা ভালো বুঝিতে পারে না। আর রাতে শুইয়া থাকতে হয় একটি আধ পাগলা মানুষের কাছে, যার কথাবার্তা চালচলন আরও বেশি দুর্বোধ্য মনে হয় নীলার। কোনোদিন রাত্রে সংসারের সমস্ত কাজ শেষ হওয়ার পর ছুটি পাইয়া ঘরে আসিবা মাত্র অনাদি দরজায় খিল তুলিয়া দেয়। হাত ধরিয়া ঊর্ধ্বশ্বাসে কী যে সে বলিতে আরম্ভ করে নীলা ভালো বুঝিতেই পারে না। কেবল বুঝিতে পারে আবেগে উত্তেজনায় অনাদি থরথর করিয়া কাঁপিতেছে। চোখের দৃষ্টি তার উদ্ভ্রান্ত। মনে হয় নীলার আসিতে আর একটু দেরি হইলে সে বুঝি বুক ফাটিয়া মরিয়াই যাইত। কোনোদিন ঘরে আসিয়া দেখিতে পাই অনাদির মুখে গভীর বিষাদের ছাপ, তিস্তিমিত চোখে দৃষ্টি আছে কিনা সন্দেহ। ঘুম আসে নাই। রাত্রি শেষ হইয়া আসিলেও ঘুম যে আর তার আসবে না নীলা তা জানে, কিন্তু হাই সে তুলিতেছে মিনিটে মিনিটে। কি বলিবার আছে, কি করিবার আছে? হয় দাঁতের ব্যথা, নয় মাথা ধরা, নয় জ্বর ভাব, অথবা আর কিছু। অন্যদিকে প্রায় রাত জাগায়। অন্যদিকে সে রাত জাগে নীলার জন্য। সুযোগ পাইলে নীলা চুপি চুপি নিঃশব্দে কাঁদে। সজ্ঞানে মনের মতো স্বামী লাভের তপস্যা সে কোনোদিন করে নাই। কীরকম স্বামী পাইলে সুখী হইবে কোনোদিন এই কল্পনা তার মনে আসে নাই। সুতরাং আশাভঙ্গের বেদনা তার নাই। আশাই সে করে নাই, তার আবার আশাভঙ্গ কিসের? অনাদির সোহাগেই সোহাগ পাওয়ার স্বাদ মিটাইয়া নিজেকে সে কৃতার্থ মনে করিতে পারিত। উত্তেজনা ও অবসাদের নাগরদোলায় ক্রমাগত স্বর্গ ও নরকে ওঠানামা করিবার যে চিরন্তন প্রথা আছে জীবনযাপনের, তার মধ্যে নরকে নামাকে তুচ্ছ আর বাতিল করিয়া দিয়ে সকলের মতো সেও একটা বিশ্বাস জন্মায় নিতে পারিত যে স্বর্গই সত্য, বাকি সব নিছক দুঃস্বপ্ন। কিন্তু স্বামী তো মেয়েদের সব নয়। গত জীবনের একটা বড় রকম প্রত্যাবর্তন তো নীলা আশা করিয়াছিল, যে প্রত্যাবর্তনের সঙ্গে শহরে তাদের সে আগেকার বাড়িতে থাকা, সকলের না হোক অন্তত একজনের কাছে সেই রকম আদর যত্ন পাওয়া, অবসর সময় বলাইদের মতো কোনো প্রতিবেশীর তিনতলা বাড়ির ছাদে উঠিয়া চারিদিকে বাড়ির সমুদ্র দেখা, আর বলাইদের মতো কারো মুখে আসল সমুদ্রের গল্প শোনার মোটামুটি একটা মিল আছে। এখানে নীলাকে বিশেষ অনাদর কেউ করে না। লজ্জায় কম করিয়া খাইলেও মামাবাড়ির চেয়ে এখানে তার পেট ভরা খাওয়া জোটে। এখানে তাকে যে দয়া করিয়া আশ্রয় দেওয়া হয় নাই, এখানে থাকিবার স্বাভাবিক অধিকার তার আছে। এটা সহজভাবে সকলে যেমন মানিয়া নিয়াছে, সে নিজেও তেমনি আপনা হইতে সেটা অনুভব করিয়াছে। মামাবাড়ির চেয়েও এখানকার অজানা অচেনা নরনারীর মধ্যে ঘুমটা দিয়া বধূজীবন যাপন করিতে আসিয়া নীলা তাই স্বস্তি পাইয়াছে অনেক বেশি। তবু একটা অকথ্য হতাশার যে তীব্র ঝাঁঝালো স্বাদ সে প্রথম অনুভব করিয়াছে এখানে। গুমরাইয়া গুমরাইয়া এই কথাটাই দিবারাত্রি মনের মধ্যে পাক খাইয়া বেড়াইতেছে যে সব তার শেষ হইয়া গিয়াছে, কিছুই তার করার নাই, বলার নাই, পাওয়ার নাই, দেওয়ার নাই,
সানাই বাজাইয়া একদিনে তার জীবনের স্বাদ আহ্লাদ সুখ দুঃখ আশা আনন্দের সমস্ত জের মিটাইয়া দেওয়া হইয়াছে। কাঁদছ নাকি? কি হয়েছে? কাঁদিনি তো। কাঁদিতে কাঁদিতে নীলা বলে সে কাঁদে নাই। জানুক অনাদি, কি আসিয়া যায়? কাদা আমার না কাদা সব সমান নীলার। নীলার কান্নার মৃত সঞ্জীবনী যেন হঠাৎ মৃতপায়ী দেহে মনের জীবন আনিয়া দিয়াছে। এমনইভাবে অনাদি তাকে আদর করে, ব্যাকুল হইয়া জানিতে চায় কেন কাঁদিতেছে নীলা, কি হয়েছে নীলার? এখানে কেউ গালমন্দ দিয়েছে? মা বোনের জন্য মন কেমন করিতেছে? অনাদি নিজে না জানিয়া মনে কষ্ট দিয়েছে তার? একবার শুধু মুখ ফুটিয়া বলুক নীলা, এখনই অনাদি প্রতিকারের ব্যবস্থা করিবে। কিন্তু নীলা কি বলিবে? বলার কি আছে? সে কি নিজেই জানে কেন সে কাঁদছে? আগে প্রত্যেকটি কান্নার কারণ জানা থাকিত। কোন কান্না বকুনির, কোন কান্না অভিমানের, কোন কান্না শোকের, আর কোন কান্না সমুদ্র দেখার সাধের মতো জোরালো অপূর্ণ সাধের। আজকাল সব যেন একাকার হইয়া গিয়াছে। কান্নার সমস্ত প্রেরণাগুলি যেন দল বাঁধিয়া চোখের জলের উৎস খুলিয়া দেয়। সেদিন অনাদি ভাবে কান্নার কারণ অবশ্যই কিছু আছে, নীলা মুখ ফুটিয়া বলিতে পারিল না। পরদিন আবার তাহাকে কাঁদিতে দেখিয়া সে রীতিমতো ভরকাইয়া যায়। কান্নার কারণটা তবে তো নিশ্চয়ই গুরুতর। আরও বেশি আগ্রহের সঙ্গে সে কারণ আবিষ্কারের চেষ্টা করে, কিন্তু কিছুই জানিতে পারে না। সেদিন তার একটু অভিমান হয়। তারপর দুদিন নীলা কাঁদে কি না সে নিজেই জানে না। দাঁতের ব্যথা আর মাথার যন্ত্রণায় বিব্রত থাকায় অনাদি টের পায় না। পরদিন আবার নীলার কান্না শুরু হইলে রাগ করিয়া অনাদি বলে, কি হয়েছে? যদি নাই বলবে বারান্দায় গিয়ে কাঁদো, আমায় জ্বালিও না। এতক্ষণ কাঁদিবার কোনো প্রত্যক্ষ কারণ ছিল না। এবার স্বামীর একটা কড়া ধমক খাইয়া নীলা অনায়াসে আরও বেশি আকুল হইয়া কাঁদিতে পারিত, কিন্তু ধমক খাওয়া মাত্র নীলার কান্না একেবারে থামিয়ে গেল। দাঁত ব্যথা করছে তোমার? অনাদি বলিল, না। মাথা যন্ত্রণা হচ্ছে? না। তবে? নীলা যেন অবাক হইয়া গিয়াছে। দাঁতও ব্যথা করিতেছে না, মাথারও যন্ত্রণা নেই, কাঁদিবার জন্য তবে তাকে ধমক দেওয়া হলো কেন? বারান্দায় গিয়ে কাঁদিতে বলা হলো কেন? দাঁতের ব্যথা মাথার যন্ত্রণা থাকিলে তো তার প্রায় নিঃশব্দ কান্নায় অনাদির অসুবিধা হওয়ার কথা নয়। তারপর ধমক দিয়ে কয়েকবার নীলার কান্না বন্ধ করা গেল বটে, কিন্তু কিছুদিন পরে ধমকেও আর কাজ দিল না। মাঝে মাঝে তুচ্ছ উপলক্ষে, মাঝে মাঝে কোনো উপলক্ষ ছাড়াই নীলা কাঁদিতে লাগিল। মনে হইল তার একটা উদ্ভট ও দুনিবার পিপাসা আছে। নিজের নাকের জল চোখের জলের স্রোত অনেকক্ষণ ধরিয়া অবিরাম পান না করিলে তার পিপাসা মেটে না। তারপর ক্রমে ক্রমে অনাদি টের পাইতে থাকে বউয়ের তার কান্নার কোনো কারণ নাই। বউটাই তার ছিটকাদুনে, কাদাই তার স্বভাব। অনাদির মাও কথাটাই সাই দিয়া বলেন, একদিন বলিনি তোকে? কি জানি হয়তো ভেবে বসবি আমরা যন্ত্রণা দিয়ে বউকে কাদাই। তোর কাছে বানিয়ে বানিয়ে মিছি কথা বলছি। বড্ড ছিটকাদুনে বউ তোর। একটু কিছু হলে তো কেঁদে ভাসিয়ে দিলে। আগে ভাবতাম বউ বুঝি বড্ড অভিমানী, এখন দেখছি তা নয়। এ যে ব্যারাম, আমাদের কিছু বলতেই কইতে হয় না, নিজে নিজেই কাঁদতে জানে। ওবেলা ও বাড়ির কানুর মা মহাপ্রসাদ দিতে এলো, বসিয়ে দুটো কথা বলছি, বউ কাছে দাঁড়িয়ে শুনছে। বলা নেই কওয়া নেই, ভেউ ভেউ করে সে কি কান্না বউয়ের। সমুদ্রের চান করার গল্প থামিয়ে কানুর মা থ বনে গেল। যাবার সময় চুপি চুপি আমায় বলে গেল বউকে মাদুলি তাবিজ ধারণ করাতে। এসব লক্ষণ নাকি ভালো নয়। অনাদের মা কান পাতিয়া শোনে। দরজার আড়াল হইতে অস্ফুট একটা শব্দ আসিতেছে। ওই শোন, শুনলি? বাহিরে গিয়া অনাদি দেখিতে পায় দরজার কাছে বারান্দায় দেয়াল ঘেঁষিয়া বসিয়া নীলা বাটিতে তরকারি কাটিতেছে। একটা আঙুল কাটিয়ে গিয়ে টপ টপ করিয়া ফোঁটা ফোঁটা রক্ত পড়িতেছে, আর চোখ দিয়া গাল বাহিয়া ঝরিয়া পড়িতেছে জল। মাঝে মাঝে জিভ দিয়া নীলা জিভের আয়ত্তের মধ্যে যেটুকু চোখের জল আসিয়া পড়িতেছে সেটুকু চাটিয়া ফেলিতেছে। ধন্যবাদ সকলকে।